সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, বাসায় ঠিকমতো লেখাপড়া করছো। আমার ঘর আমার স্কুল, এই সরকারের যে লক্ষ্যমাত্রা, এটাতেই তোমরা মনে হয় ঠিকমতো বসে বাসায় লেখাপড়া করছো। তো আমি তোমাদেরকে লেখাপড়া সহযোগিতা করার জন্য দেখো আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায়টি বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন, এটার পার্ট 1 ও 2 নিয়ে আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি সুলতানা পারভিন, জাঙ্গালী উচ্চ বিদ্যালয়, হেজার, নারায়ণগঞ্জ। তো আমরা অধ্যায়টা সম্পর্কে জানলাম যে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। আচ্ছা, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন, সংস্কৃতি বলতে আমরা কী বুঝি? আমাদের যা আছে তাই আমাদের সংস্কৃতি, আমাদের গোটা জীবন ব্যবস্থা, আমরা যেভাবে জীবনযাত্রা পরিচালনা করি তাই আমাদের সংস্কৃতি। আচ্ছা, এইটা করলে আমরা কী কী শিখতে পারি? দেখো এখানে শিক্ষণ ফল আছে। নাম্বার 1, সংস্কৃতি ও সাংস্কৃতিক পরিবর্তন বলতে কী বোঝায় তা আমরা বলতে পারবো। তাহলে কী বলছি আমরা? সংস্কৃতি ও সাংস্কৃতিক পরিবর্তন বলতে এখানে আমাদের যেটা সাংস্কৃতিক পরিবর্তন আসছে সেটা আমরা বলতে পারবো। তারপর 2 নাম্বার, সাংস্কৃতিক পরিবর্তনের সাথে উন্নয়নের ধারণা কীভাবে যুক্ত তা ব্যাখ্যা করতে পারবো। 3, দেখো উন্নয়নের ধারণা, পরিবর্তনের সাথে উন্নয়নের, মানে আমাদের সাংস্কৃতিক পরিবর্তনের সাথে আমাদের বাংলাদেশের কী কী উন্নয়ন হবে, কী কী অবনতি হবে, এইটা সম্পর্কে আমরা ধারণা নিতে পারবো। আর কী কী পরিবর্তন হতে পারে, উন্নয়নের সাথে কী পরিবর্তন হবে সেগুলি ব্যাখ্যা করতে পারবে। 3 নম্বর হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের বৈশিষ্ট্য, তাহলে সংস্কৃতি বলতে আমরা আমাদের সাধারণ জীবনযাত্রার প্রণালী হচ্ছে আমাদের সংস্কৃতি। সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? দেখো, সংস্কৃতি বলতে আমরা সাধারণত সমাজের মানুষের জীবনযাত্রার ধারাকে বুঝে থাকি। সমাজের মানুষের জীবনযাত্রার ধারাকে বুঝে থাকি, অর্থাৎ সংস্কৃতি হলো মানুষের জীবন প্রণালী। সংস্কৃতি কি? দেখো, সংস্কৃতি আমরা জানলাম, সংস্কৃতি হলো মানুষের জীবন প্রণালী। মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে, তার মৌলিক প্রয়োজনগুলির পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে। মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং মৌলিক সমস্যাগুলি সমাধান করতে যা কিছু সৃষ্টি করে তাই আমাদের সংস্কৃতি। তাহলে দেখো, সংস্কৃতি সেই মানুষের সৃষ্টির জন্য, মানুষের সৃষ্টির লক্ষ্যে সংস্কৃতিকে 2 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি, একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। আচ্ছা, বস্তুগত সংস্কৃতি কী আর অবস্তুগত সংস্কৃতি সেটাকে আমরা জানবো। সংস্কৃতিতে তাই 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বস্তুগত, একটা হচ্ছে অবস্তুগত। বস্তুগত সংস্কৃতি হচ্ছে ঘর বাড়ি, এটাকে আমরা ধরতে পারি, ছুঁতে পারি, সেটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি। ঘর বাড়ি, তেজসপত্র, তারপরে আসবাবপত্র, যে কোনো সঙ্গীত ব্যবস্থা, এগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি ঘর বাড়ি, তেজসপত্র, আসবাবপত্র এবং উৎপাদনের যে হাতিয়ারগুলি, যেগুলো আমরা কিন্তু সমাজ পরিবর্তনের জন্য আমাদের তৈরি হয়েছে, সেটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি। আর অবস্তুগত সংস্কৃতি হচ্ছে মানুষের জ্ঞান, মানুষের যে তোমরা যে জ্ঞান অর্জন করছো, এটা হচ্ছে ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলো হচ্ছে দক্ষতা, এগুলো হচ্ছে তোমার অবস্থাগত সংস্কৃতি। তারপরে দেখো, সঙ্গীত, সাহিত্য, শিল্পকলা, এগুলো সবই অবস্থাগত সংস্কৃতি। তবে সংস্কৃতি সবসময় পরিবর্তনশীল। দেখো, সৃষ্টির শুরুতে আমাদের পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, তখন শুরুতে পৃথিবীটা এরকম ছিল না। ধীরে ধীরে মানুষ প্রথম হাতিয়ারে ব্যবহার শিখেছে, তারপরে মানুষ নিজে রান্না করে খাবার খেতে শিখেছে। আস্তে আস্তে এভাবে দেখো ধীরে ধীরে আমাদের তারপরে কৃষিকাজ করা শিখেছে। প্রথমে তো মানুষ ফলমূল দিয়ে জীবিকা নির্বাহ করতো, পরবর্তীতে দেখো ফলমূল খেয়ে ফেলতো, সেখান থেকে চারা গাছ উঠে সেটা থেকে তারা জানলো যে কি গাছ লাগিয়ে তাহলে তারা তাদের জীবন নির্বাহ করতে পারে। তারপরে দেখো আগুনের ব্যবহার শিখেছে, মানুষের লোহা দিয়ে হাতিয়ার তৈরি করতে শিখেছে। এইভাবে আস্তে আস্তে আজকের সমাজ এসে দেখো আমাদের পরিবর্তন এই অবস্থায় দাঁড়িয়েছে। তো আদিম সমাজ ছিল আমাদের শ্রেণীহীন সমাজ। আদিম সমাজে কোনো শ্রেণী ব্যবধান ছিল না, সবাই ছিল কি দলবদ্ধ হয়ে বসবাস করতো, সবাই কি একত্রে বসবাস করতো। কেন?
কারণ তখন তারা বন্য জীবজন্তু থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তারা নিয়ে দলবদ্ধ হয়ে বসবাস করতো, এবং বন্য জীবজন্তু যখন আক্রমণ করতো তখন তারা একসাথে প্রতিহত করার জন্য তারা একসাথে সিদ্ধান্ত হতো। সেখান থেকে আমাদের আসলে মানুষ সামাজিকভাবে বসবাস করা শুরু হয়েছে। তো আমরা দেখো পার্ট 1 এখন আমরা জানলাম, তাহলে প্রাথমিক ধারণা নিলাম আমরা সংস্কৃতি বলতে কি আমাদের জীবন প্রণালী, এটা জীবনযাত্রা প্রণালী। আর সংস্কৃতি 2 প্রকার জানলাম, সেটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। এবং বস্তুগত সংস্কৃতি সম্পর্কে আমরা জানলাম, অবস্তুগত সংস্কৃতি সম্পর্কে আমরা জানবো। এখন দেখো আমরা পার্ট 1 বস্তুগত বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তনের উন্নয়নের ধারণা পার্ট 1 নিয়ে আলোচনা করবো। বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তনের উন্নয়নের ধারণা। মানুষ সমাজে মিলেমিশে বসবাস করে। তোমরা তো জানো মানুষ কখনো একা একা বসবাস করতে পারে না, মানুষ সবসময় সমাজে মিলেমিশে বসবাস করে। এই মিলেমিশে বসবাস করতে গিয়ে নিজের প্রয়োজনে তারা নানা কিছু সৃষ্টি করছে। নিজের প্রয়োজনে দেখো এত সুন্দর সুন্দর ঘর বাড়ি সৃষ্টি করছে। নিজের প্রয়োজনে মানুষের যা প্রয়োজন হয়েছে মানুষ সব কিছু নিজে নিজে তৈরি করে নিয়েছে। সৃষ্টিশীল সকল কাজই তার সংস্কৃতি। এই যে আমাদের পরিবর্তনে এবং উন্নয়ন করতে যে আমাদের যত রকমের কাজ করতে হয়েছিল সবই কিন্তু আমাদের পরিবর্তন, এবং সেই সব পরিবর্তনই আমাদের সংস্কৃতি। তাহলে আমরা এখন সংস্কৃতি সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে যে সংস্কৃতি কি, সমাজে তাদের বাংলাদেশের মানুষের দেখো সমাজে রয়েছে নিজস্ব একটি সংস্কৃতি। যেমন আমরা আলোচনা করছি কি বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন। তো সাংস্কৃতিক পরিবর্তন নিয়ে যেমন আমাদের চলা আছে, তেমনি দেখি বাংলাদেশের মানুষ এখন বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ঠিক সেভাবেই বাংলাদেশের শুরু থেকে বাংলাদেশে এরকম ছিল না, আস্তে আস্তে ধীরে ধীরে বাংলাদেশের উন্নয়ন ঘটেছে। এটাই হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন। পরিবর্তন সবসময় কি ইতিবাচক, পরিবর্তন সবসময় কি ইতিবাচক। আমাদের বাংলাদেশের মানুষের সমাজে রয়েছে নিজস্ব সংস্কৃতি। এদেশের সংস্কৃতি কিন্তু এক জায়গায় থেমে নেই। পরিবেশ পরিস্থিতি যুগের শুধু এই দেশের না, পুরো পৃথিবীর সমাজে কি সংস্কৃতি কিন্তু এক জায়গায় থেমে নেই। তারা যুগের সাথে সাথে পরিবর্তনের সাথে সাথে তারা নিজেরা এগিয়ে চলছে, এবং এভাবেই আমরা সমাজ পরিবর্তন করছি। তবে সাধারণভাবে উন্নয়ন বলতে বোঝায় কোনো কিছু থেকে ক্রমশ পরিপূর্ণতা নয়। উন্নয়ন বলতে কি, উন্নয়ন সবসময় ইতিবাচক। উন্নয়ন হচ্ছে পরিবর্তনের ইতিবাচক প্রক্রিয়া। এখন দেখো পার্ট 2 সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের বৈশিষ্ট্য। সাংস্কৃতিক পরিবর্তনটা আমরা জানলাম পার্ট 1-এ। এখন আমরা উন্নয়নের বৈশিষ্ট্য কী হতে পারে সেটা সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, উন্নয়নের বৈশিষ্ট্য এখানে নাম্বার 1 দিতে পারি আমরা, সমাজের সকলের জীবনযাত্রা মানের উন্নতির সাধন, শোষণ ও বৈষম্যের মাত্রা কমানো ও অবসান করা, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিকে মানব কল্যাণের কাজে লাগানো উন্নতি বা উন্নয়নের লক্ষ্য। বলছে সমাজ উন্নয়নের সকল প্রকার বৈষম্যের অবসান করতে হবে এবং শোষণের অবসান করতে হবে। আর হচ্ছে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিকে মানব কল্যাণের কাজে লাগানো হচ্ছে উন্নয়ন। তাহলে উন্নয়নের 1 নম্বরটা আমরা জানলাম, সকল প্রকার বৈষম্য এবং শোষণের মাত্রার অবসান করতে হবে, আমাদের জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগাতে হবে, মানব কল্যাণে সেটা ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা উন্নয়নের বৈশিষ্ট্য 1 জানলাম। 2 নম্বর হচ্ছে বস্তুগত সংস্কৃতি যত দ্রুত পরিবর্তন হয় অবস্তুগত সংস্কৃতি তত দ্রুত পরিবর্তন হয় না। বস্তুগত সংস্কৃতি যত দ্রুত পরিবর্তন হয় অবস্তুগত সংস্কৃতি তত দ্রুত পরিবর্তন হয় না। সাংস্কৃতিক পরিবর্তনের এই অসমতা সমাজে সমস্যা তৈরি করে, যা সমাজ উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এই বাধাকে অতিক্রম করতে হলে দেখো আমাদের ধীরগতির উপর উন্নয়নের গতি বা ধীরগতির উপর নির্ভর করে সংস্কৃতির বিভিন্ন অংশের পরিবর্তনের মাত্রা হচ্ছে উন্নয়নের 2 নম্বর বৈশিষ্ট্য। আচ্ছা, আরেকটি হচ্ছে উন্নয়নের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেখো উন্নয়নের মৌলিক চাহিদা। উন্নয়নের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমরা যারা মানুষ দেখো আমাদের মানুষের কিন্তু মৌলিক কিছু চাহিদা আছে। মৌলিক চাহিদা সম্পর্কে আমরা মোটামুটি জানি। এখন সেই মৌলিক চাহিদা পূরণের অগ্রাধিকার দিতে হবে। উন্নয়নের প্রথম ধাপ কিন্তু আমাদের মৌলিক উন্নয়ন ঘটাতে হবে। মানুষের যখন মৌলিক উন্নয়ন ঘটাতে পারে তখনই মানুষের মৌলিক চাহিদা শেষ হওয়ার পরে মানুষ কিন্তু নিজের শখ পূরণ করে, অন্যান্য চাহিদা পূরণ করে। সেক্ষেত্রে মানুষের মৌলিক অধিকারের দিকে আগে প্রথমে গুরুত্ব দিয়েছে মৌলিক উন্নয়ন। তাহলে 3 নম্বরে আমরা কি জানি, উন্নয়নের বৈশিষ্ট্য 3 নম্বরটা হচ্ছে কি আমাদের মৌলিক উন্নয়নের দিকে গুরুত্ব দিতে হবে। 4 নম্বর হচ্ছে সামাজিক পরিবর্তন উন্নয়নের একটি বৈশিষ্ট্য হচ্ছে সকল মানুষকে একটি সরলরেখায় নিয়ে যেতে হবে। সকল মানুষকে একটি সরলরেখায় নিয়ে যেতে হবে এবং ক্রমশ ঊর্ধ্বগতিতে এগিয়ে যাওয়া যায় না। মাঝে মাঝে কি নিম্নগতি, সমাজের পরিবর্তন নিম্নগতি এবং ঊর্ধ্বগতি দুটো পরিবর্তনই হয়। একটি হচ্ছে ঊর্ধ্বগতিটা হচ্ছে ইতিবাচক এবং নেতিবাচক, দুইটাভাবেই সমাজ পরিবর্তন হয়।
সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়ন দুটি সময়ের মাত্রার মধ্যে সংঘটিত হয়। এটিও পরিবর্তনের একটি বৈশিষ্ট্য, যেমন পুরাতন পাথর যুগ ও নতুন পাথরের যুগের দুটি সময় দেয়। এটি হচ্ছে কি পুরাতন পাথর যুগ, যেমন আদিমকালে যখন মানুষের পাথরের হাতিয়ার ব্যবহার করা শিখলো, তখন থেকে পুরোনো পাথরের যুগ সূত্র পাথর। তারপর দেখো আস্তে আস্তে ধীরে ধীরে এই পাথরগুলিকে পুরোনো পাথরের যুগ থেকে দেখো নতুন পাথরের যুগ যখন সূত্রপাতটা কোথাও হলো, যখন পুরোনো পাথরগুলি ব্যবহার করে যখন সেটা দিয়ে তারা কি নতুনভাবে হাতিয়ার বানানো শিখলো, তখন থেকে আমাদের নতুন পাথরের যুগও শুরু হলো। তো দুই সময়ের সাংস্কৃতিক পরিবর্তনই হচ্ছে পরিবর্তন। এই পার্থক্য সময়ের পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এই যে দুটি যুগের পার্থক্য হলো, এটা কি সময়ের পরিবর্তনের সাথে সূত্রপাত তৈরি হয়েছে। এই পরিবর্তন পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে ঘটে থাকে, যেমন পুরাতন পাথরের যুগের অনেক হাতিয়ার নতুন পাথরের যুগের সময় উন্নতই ঘটেছে। এটি হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন তথা সাংস্কৃতিক পরিবর্তন। তো এই সাংস্কৃতিক পরিবর্তনে আমি আজকে একটি প্রশ্ন তোমাদেরকে তৈরি করবো, সেটা হচ্ছে সামাজিক উন্নয়ন কী। দেখো আমরা এই যে পার্ট 1 এবং পার্ট 2-এ আমরা যা শিখলাম, সেখানে আমরা প্রশ্ন হচ্ছে সামাজিক পরিবর্তন কী। সামাজিক আমরা এতক্ষণ যা পড়লাম, সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক উন্নয়নের এক ধরনের সামাজিক পরিবর্তন। সামাজিক উন্নয়ন সামাজিক উন্নয়ন সামাজিক উন্নয়ন হচ্ছে একটি ধরনের সামাজিক পরিবর্তন। এটা কি হচ্ছে সামাজিক উন্নয়ন, হচ্ছে সামাজিক আরেকটি প্রশ্ন আমরা এখান থেকে পেয়ে থাকি, সেটা হচ্ছে কি সংস্কৃতি। আমরা প্রথমেই পড়েছিলাম সংস্কৃতি হচ্ছে কি আমাদের গোটা জীবন ব্যবস্থা। সংস্কৃতি কি আমাদের গোটা জীবন ব্যবস্থা। মানুষ সংস্কৃতি হলো আমাদের জীবন কর্ম। সংস্কৃতি উত্তর হচ্ছে সংস্কৃতি হলো আমাদের এই দেখো এই দুটো। এখন দেখো পার্ট 3, সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের বিভিন্ন দিক। পার্ট 3 সাংস্কৃতিক পরিবর্তনটা তো আমরা প্রথম থেকেই জানতেছি। এখন হচ্ছে উন্নয়নের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করছি। পার্ট 2-এ পাঁচটি বৈশিষ্ট্য ছিল। এখন আমরা পার্ট 3-তে দেখো আমরা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। বিভিন্ন দিক বলতে এখানে দেখো সাংস্কৃতিক ব্যাপ্তি আছে, সময়কাল আছে, তারপর সাংস্কৃতিকায়ন আছে, সাংস্কৃতিক আত্মীকরণ আছে। দেখো উন্নয়নের বিভিন্ন দিক আমরা লিখতে পারি। এটা দেখো সাংস্কৃতিক ব্যাপ্তি, একটা হচ্ছে সাংস্কৃতিক ব্যক্তি কি জিনিস। সাধারণত দুইটি সমাজের সংস্কৃতি একে অপরের সংস্পর্শে এসে একে অপরকে প্রভাবিত করে। দুইটি সংস্কৃতি একত্রে এসে একজন আরেকজনকে প্রভাবিত করে। এই কাছে আসা এবং দীর্ঘস্থায়ী হবে সংস্কৃতি আদান প্রদান তত বেশি হবে। এই কাছে আসা যত বেশি দীর্ঘস্থায়ী হবে, সংস্কৃতি আদান প্রদান তত বেশি হবে। দেখো এর মাধ্যমে একে অপরের সংস্কৃতি কিছু না কিছু গ্রহণ করবে। সংস্কৃতি এই চলতি দ্বারা এক সমাজ থেকে অন্য সমাজে সংস্কৃতির প্রসার লাভকে সাংস্কৃতিক ব্যক্তি বলে। তাহলে আমরা কি জানলাম সাংস্কৃতিক ব্যক্তি সম্পর্কে? সাংস্কৃতিক ব্যক্তিটা হচ্ছে কি আমাদের যে দুটি সংস্কৃতি একত্রে মিলেমিশে যখন একজনের সংস্কৃতি থেকে আরেকজন সংস্কৃতিকে যা গ্রহণ করবে, সেটাই হচ্ছে আমাদের ব্যক্তি। এবং এই ব্যক্তিগত
তত বেশি স্থায়ী হবে, যত বেশি এটা সংস্কৃতির আদান প্রদান যত বেশি দীর্ঘস্থায়ী হবে। তাহলে এটাই হচ্ছে সাংস্কৃতিক ব্যক্তি। 2 নম্বর হচ্ছে দেখো সাংস্কৃতায়ন। সংস্কৃতিকে নিজের সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে অন্য সাংস্কৃতিক উপাদান নিজের সংস্কৃতির সাথে আত্মস্থ করার প্রক্রিয়াকে সাংস্কৃতিকায়ন বলে। নিজের সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে অন্যের সংস্কৃতিকে আত্মস্থ করার প্রক্রিয়াকে সাংস্কৃতিকায়ন বলা হয়। আমাদের দেশে বহুবার বহিরাগত শাসন কর্তৃক, আমরা তো প্রথম চ্যাপ্টারে বলছি বহিরাগত শাসন বহুবার আমাদের দেশে এসেছে, এবং সেই আসার ফলে আমরা তাদের কাছ থেকে বিভিন্ন ভাষা, বিভিন্ন চালচলন সব কিছু আমরা মোটামুটি আমাদের নিজের সংস্কৃতির সাথে বাঙালি সংস্কৃতি মিশে মিশে একাকার হয়ে গেছে। সেটা এই মিলেই হচ্ছে আমাদের হচ্ছে সাংস্কৃতিক। কিন্তু আমাদের কি বহিরাগত শাসন করতে শুধুমাত্র আমরা তাদের কাছে শোষণই করে নেয় বা শাসনই করে নেয়, আমরা তাদের সংস্কৃতি আমাদের নিজের সংস্কৃতির কাছে মিলেমিশে একত্রিত হয়ে আমাদের একটা নতুন সংস্কৃতি তৈরি হয়েছে। এই সংস্কৃতি হচ্ছে আমাদের সাংস্কৃতায়ন। একে কী বলা হয়েছে? আমাদের সাংস্কৃতায়ন। তারপর 3 নম্বরটা দেখো সাংস্কৃতিক আত্মীকরণ। 3 নম্বরটা কী হচ্ছে আমাদের সাংস্কৃতিক আত্মীকরণ। আত্মীকরণ কি বলতে? আত্মীকরণ দেখো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে। আত্মীকরণ মানে অন্যের সংস্কৃতিকে আয়ত্ত করে। মানুষ যখন কোনো নতুন সাংস্কৃতিক পরিবেশে বসবাস করে, তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি, আচরণ, চিন্তাভাবনা, মূল্যবোধ এক কথা সমগ্র জীবনযাত্রার সাথে আত্মীকরণ হতে চেষ্টা করে। এখানে দেখো একসময় আত্মীকরণ হয়ে যায়। যেমন জীবিকার প্রয়োজনে, দেখো জীবিকার প্রয়োজনে মানুষ বিভিন্ন দেশে যায়, বিভিন্ন আমাদের দেশে অনেকেই আছে, দেখো আমাদের দেশে মানুষ বিদেশে যায় তাদের জীবিকার প্রয়োজনে, তারা টাকা রোজগার করে, এবং তার সাথে সাথে কী হয়, তাদের জীবনযাত্রার ধ্যান ধারণা, তাদের আচরণ গ্রহণ করে। তারপর দেখো মানুষ বৈবাহিক জীবনে, দেখো বৈবাহিক জীবনে মানুষ দেখো মেয়েরা যখন তাদের শ্বশুরবাড়িতে আসে, তখন তারা কিন্তু বাবা মার সব কিছু চালচলন সব কিছু ফেলে না হলেও কিছু অংশের সাথে এই শ্বশুরবাড়ির কিছু অংশ তারা কি একত্রে নিজের জীবনের সাথে মিলিয়ে নেয়। এতে তাদের কী হয়, এইখানেই আত্মীকরণ হতে থাকে। তারপর দেখো যে কোনো কারণে নিজ এলাকা থেকে স্থানান্তর হয়ে মানুষ ওই এলাকার সংস্কৃতির সাথে নিজেকে আত্মীকরণ করার চেষ্টা করে, মানে অন্যের সংস্কৃতিকে নিজের সংস্কৃতির মধ্যে ধারণ করে এবং সেটা সম্পর্কে নিজের চালচলন আচার আচরণ পরিবর্তন করাকে হচ্ছে সাংস্কৃতিক আত্মীকরণ। একটি হচ্ছে কি দেখো সাংস্কৃতিক আদর্শ। আদর্শ প্রতিটি দেশ ও সমাজে রয়েছে নিজস্ব একটি সাংস্কৃতিক আদর্শ। প্রতিটা দেশ, পৃথিবীতে যত দেশ আছে সব দেশেরই দেখো নিজস্ব একটি আদর্শ আছে। প্রতিটি মানুষেরও নিজস্ব একটি নীতিবোধ আছে, নিজস্ব একটি আদর্শ আছে। সাংস্কৃতিক আদর্শ বলতে কোনো দেশ বা সমাজে মানুষের সাংস্কৃতিক ধরনকে বোঝায়। এগুলো হলো দেখো আচার আচরণ, খাদ্য, পোশাক। যেমন আমাদের দেখো আমাদের সবচেয়ে মানে আমাদের প্রিয় খাদ্য ভাত এবং মাছ। পোশাক কী, সামাজিক পোশাক হচ্ছে কি সালোয়ার কামিজ, শাড়ি, এগুলি। কিন্তু দেখো ধর্মবিশ্বাস, লোককাহিনী, সঙ্গীত, কোনো দেশ সমাজের সাংস্কৃতিক আদর্শের মাঝে ওই দেশ বা সমাজের মানুষের জীবন প্রণালীর বৈশিষ্ট্য ফুটে ওঠে। আমাদের আচার আচরণ দেখলে, আমাদের খাবার চালচলন দেখলে তো আমাদের দেখো আমাদের সংস্কৃতি সম্পর্কে অন্য দেশের মানুষ এতে ধারণা নিতে পারবে। এই ধারণাটাকে আমরা বলতে পারি সাংস্কৃতিক আদর্শ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বাংলাদেশের বিশ্ব পরিচয়, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়ন এটি অধ্যায়ের 3টি পার্ট নিয়ে আমরা আলোচনা করলাম। 3টি পার্টেই আমাদের মোটামুটি যেগুলি গুরুত্বপূর্ণ কথাগুলি সেগুলি আমরা বলেছি। তোমরা আগামী ক্লাসে আমি এই 3টি
অধ্যায়ের উপরে যে 3টি পাঠের মধ্যে যে প্রশ্নগুলি থাকবে তোমাদের, জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুরাগের প্রশ্ন, আমি সেগুলি সমাধান করে দিব। তো তোমরা একটু বাসায় বসে ঠিকমতো লেখাপড়া করবে এই আশা রেখে আজকের মতো আমি ক্লাস থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।